এই মুহূর্তে আমরা কলকাতা বইমেলায় রয়েছি, ৪৮তম কলকাতা বইমেলা। আজকে সপ্তম দিনে পড়ল। এইবারের একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘাত প্রতিঘাত, তার অভিঘাতে এইবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশকে বইয়ের স্টল করার জায়গা দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শুভজিৎ সরকার, লেখক, গবেষক এবং একই সাথে ছাত্র আন্দোলনের একজন কর্মী। শুভজিতের কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে বাংলাদেশ বুক স্টল পেল না, এর পিছনে উনি কি মনে করছেন। গিল্ডের থেকে একরকম বলা হচ্ছে, কিন্তু উনি কি মনে করছেন ছাত্র রাজনীতির কর্মী হিসেবে। দেখুন, প্রথম কথা, বাংলাদেশের সঙ্গে তো ভারতের একটা দীর্ঘদিনের সম্পর্ক, এবং বলা হয় যে এই পার্টিশনের কারণে বা এই দেশভাগের কারণে যে ক্ষতই ক্ষত আজও আমাদের মধ্যে একটা মানে অশান্তির একটা পরিস্থিতি তৈরি করে বা একটা ব্যথা বেদনাদায়ক পরিস্থিতি তৈরি করে। সেখান থেকে আমরা তো সবসময় চেয়েছি যে বাংলাদেশের লেখকরা, বাংলাদেশের প্রকাশকরা এখানে আসবে, তাদের ওখানকার লেখাপত্র আমরা পড়বো, কিনবো, এবং একটা আদান প্রদান হবে। ওদের লেখার সঙ্গে আমাদের লেখার একটা আদান প্রদান যে হবে, ওটা যে চিরকাল হতো। তবে গত বছর একটা ঘটনা ঘটেছে, অনবৃত ঘটনা। কেন বলছি? কারণ ওখানে যে ঘটনাটা ঘটেছে, যেই কেউ বিপ্লব বলবে বা অন্য কিছু কেউ বলতে পারে, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্মিনোলজি হবে, একাধিক ভার্সন একাধিক আসবে বক্তব্যের পক্ষ থেকে। কিন্তু যাই হোক না কেন, সাধারণ মানুষ কিন্তু ওখানে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আছে। আমি কেন বলছি টালমাটাল পরিস্থিতি? মানে আওয়ামী লীগ ভালো বা খারাপ এই যুক্তিতে আমি যাবো না, যাওয়ার কথাও নয়। আমি একটা অন্য দেশের লোক হয়ে আমি কেন ওই জায়গা নিয়ে কথা বলবো? কিন্তু যে ঘটনায় ঘটেছে, এই ঘটনার ক্ষেত্রে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা চিড় ধরেছে। এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ভারতবর্ষের সরকার তার যে ভূমিকা পালন করার কথা ছিল, সে ভূমিকা সে পালন করেনি। হয়তো বিজেপির নেতারা কেউ কেউ বর্ডারের সামনে গিয়ে লাফালাফি করছে, কেউ কেউ উস্কাচ্ছে যে ওখানে মুসলিমরা হিন্দুদেরকে আক্রমণ করছে, তা আমরা এখানে হিন্দুরা মুসলিমদেরকে আক্রমণ করবো। এটা একটা ধরনের প্রতিযোগিতামূলক একটা মানে সাম্প্রদায়িকতা, বা যেটা আমরা বলি যে কম্পিটিটিভ কমিউনালিজম, এই পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আক্ষরিক অর্থে অসুবিধা করছে কারা জানেন? যারা প্রগতিশীল চিন্তা করে। ওপারের বাঙালিরা, এপারের বাঙালিরা, দুজনেই। কেন ওপারের লেখাপত্র এখানে আসছে না? এখানে গিল্ড এবার কেন করেছে? মানে আমার যেটা অনুমান মনে হয় যে গিল্ড হয়তো চাইনি যে এই যে বাংলাদেশের লেখকরা এখানে এসে তাদের কথা বলবে, সে লেখার পত্র যদি আসে, সেক্ষেত্রে অন্য ধরনের কিছু মানে জিনিস লেখাপত্র উঠে আসতে পারে, যেটা হয়তো কিছু ক্ষেত্রে কেউ পছন্দ অপছন্দের জায়গায় চলে আসতে পারে, দিক হতে পারে। আরেকটা যেটা দিক মনে হয়, বারবার অনেকেই মনে করছে যে এই সমস্যার সমাধান কেউ চাইছে না, লোকে চাইছে সমস্যা জিয়ে থাকুক। মানে ভারতকে ওপার থেকে গালাগালি দেবে, আর এপারের লোক বাংলাদেশে গালাগালি দেবে। দুদিকেই তো খারাপ মানুষের সংখ্যা মানে অনেকটাই বেশ। কারণ ওখানে আমরা দেখেছি ভারতবর্ষকে নিয়ে কুমন্তব্য করছে একদল লোক, মানুষকে উস্কাচ্ছে। আবার এপারেও আমরা দেখছি যে ওখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বা অনেক ক্ষেত্রে এমন আছে যারা মুসলিম, যারা হয়তো হিন্দুদের বা খ্রিস্টানদের বা বৌদ্ধদের আক্রমণের বিরোধিতা করছে, তারা আক্রমণের শিকার হচ্ছে। বা কেউ কেউ জয় বাংলা স্লোগান লেখার জন্য খুন হচ্ছে। এবার জয় বাংলা তো আওয়ামী লীগের একা সম্পত্তি না, জয় বাংলা তো খালি আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা বাংলাদেশের মুক্তিযোদ্ধার স্লোগান। মানে বাংলা ভাষার যে লড়াই, যে পৃথিবীর মানচিত্রে একটি দেশ যে বাংলা ভাষার জন্য স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের স্লোগান। এই সেই দেশের স্লোগানকে লেখার জন্য যদি কেউ আক্রমণের শিকার হয়ে যায়, তার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যদি কেউ ইনকলাব জিন্দাবাদ থাকে, সেও যদি খুন হয়ে যায়, ভগৎ সিং এর স্লোগান একই চিত্র। বা বন্দে মাতরম লেখার জন্য বা জয় হিন্দ বলার জন্য যদি কেউ মরে যায়, খুন হয়ে যায়। আসলে দেখুন, গিল্ডের বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু অনেক মানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেমন হয়তো আরো অনেককে স্টল দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, যারা হয়তো ইররিলিভেন্ট, পলিটিক্যালি হয়তো রেলিভেন্ট নয়, ভাষ্যমান নয়, তাদেরকে ভাষ্যমান করার জন্য কি গিল্ড তাদেরকে স্টল দিয়ে দিল না? এমন কি কিছু ইস্যু তৈরি হওয়ার কথা বলছে? আমি আশা করি যারা দর্শক তারা দেখছেন আমি কাদের কথা বলছি। মানে যারা হয়তো পলিটিক্যালি ইনসিগনিফিকেন্ট, তাদের স্টলে হয়তো কেউ যায়ও না, কিন্তু তাদের স্টল দিয়ে দিল না। এই যে খবরটা হলো, এই খবরটা হওয়ার কারণে তারা হয়তো পরিচিত হয়ে গেল। তার মানে আসলে গিল্ড যেহেতু রাজ্য সরকার বর্তমানে যারা রয়েছে শাসক দল, তাদের দ্বারা পরিচালিত হয়, আমরা দেখছি বেশ কিছু বছর ধরে, বিশেষ করে বোধহয় 7-8 বছর ধরে একজন ব্যক্তি তিনি উদ্বোধন করছেন। আগে যে বৈচিত্র্য দেখতাম কলকাতা বইমেলাতে, সাংস্কৃতিক লোকেরা, সামাজিক ভাবে এগিয়ে থাকা মানুষেরা, যারা মুক্ত চিন্তার কথা বলে, যারা প্রগতিশীল চিন্তার বা ধারক বাহক, তারা এসে উদ্বোধন করতে আসতো। এবং আন্তর্জাতিক ক্ষেত্র থেকে হচ্ছে সাহিত্যিকদের নিয়ে আসা হতো, আন্তর্জাতিক ক্ষেত্রে সাহিত্যিকরা আসতো। এবং আমি খুব একটা দেখিনি যে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কলকাতা বইমেলা উদ্বোধন করছে।
আমার মনে পড়ে না জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা বইমেলায় এসে উদ্বোধন করছে এবং নিজেদের 20টা-25টা ছবি লাগিয়ে দিচ্ছে। বা নন্দন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী গিয়ে ফিতে কাটেননি, সত্যজিৎ রায় মৃণাল সেনদেরকে এগিয়ে দিয়েছেন। একদমই, তুমি যদি চিত্রটা দেখো যে নিজের ছবি লাগিয়ে দিয়েছে 1000 খানে, 25-20টা কি বলছি। তুমি এই স্টল থেকে কেন, তুমি কলকাতা বইমেলায় প্রায় 600-র উপর স্টল হয়েছে, এই 600-র উপর স্টলে তুমি দেখবে না মানে বইপত্র থেকে বেশি হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি, ব্যক্তির প্রচার। কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টলগুলো হয়েছে, যে স্টলগুলোতে আমরা ছোটবেলা থেকে যাই, কোন পার্টি সরকার আছে এটা বড় কথা নয়, পশ্চিমবঙ্গ সরকার মানে আমাদের সকলের সরকার। আমরা সেখানে পশ্চিমবঙ্গ যে একাডেমিক যে স্টল করেছে এবং আরো যে বিভিন্ন স্টল, সরকারি স্টল, সাহিত্যের স্টল হতে পারে, সেখানে গিয়ে দেখছি সাহিত্যে যারা লিখেছে, যারা লেখক, যারা প্রগতিশীল চিন্তার ধারক বাহক, তাদের ছবির থেকে বেশি ছবি হচ্ছে একজনের নির্দিষ্টভাবে। আমার মনে হয় পুরো বইমেলাটা তো আজকে এমন জায়গায় চলে গেছে যে দেখবে যারা সাধারণভাবে ফ্রিল্যান্সারের কাজ করে, মানে ছবি টবি আঁকে, নিজের জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে, গত বছরও দেখেছি তারা রাস্তায় বসতো, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যাদেরকে আমরা বলি। গতকালও হচ্ছে তারা মৌন মিছিল করেছেন, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ। একদম একদম, মানে এই ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা কিন্তু নিজেদের যে আর্ট, এটাকে একটা মানে সবার সামনে তুলে ধরার একটা জায়গা ছিল হচ্ছে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আমার নিজের ছোটবেলায় মনে আছে যখন ময়দানে বইমেলা হতো বা সায়েন্স সিটিতে হতো বা এখানেও যখন হতো, এই পরিবেশ দেখিনি যে যারা নাকি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট তারা বইমেলা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। মানে আসলে এই কলকাতা বইমেলাকে এমন ভাবে তার মানে কর্পোরেটাইজেশন করা হচ্ছে, এমন ভাবে তার মানে পয়সা মুনাফা, তুমি দেখবে খাওয়ার দোকানে বেশি ফোকাস বইয়ের দোকানের থেকে। মানে হয়তো সরকার যেমন স্কুলের গেটে তালা লাগাচ্ছে, ও চাইছে না যে পড়াশোনার পরিবেশ থাকুক। বাংলাদেশ থেকে যদি লেখকরা এখানে এসে লেখাপত্র নিয়ে আসে, বই নিয়ে আসে, তাহলে আমরাও জানতে পারবো যে ওখানে কি ঘটনা ঘটছে। একাধিক ছোট ছোট জার্নাল, একাধিক ম্যাগাজিন, যেগুলোর জন্য হয়তো অধীরা করে বসে থাকতো এখানকার পাঠকরা, সেগুলোর মানুষ এখন সেগুলো দেখতে পাচ্ছে না। এই স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় এটা পুরোটা বড় চক্রান্ত। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার যারা নিয়ন্ত্রিত হয়, যারা নিয়ন্ত্রণ করে এইসব গিল্ড বা এই ধরনের সংস্থাগুলোকে, যেগুলো মুখোশ থাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হিসেবে এরা কাজ করে না, কি অনেক ক্ষেত্রে এদের মধ্যে পলিটিক্যাল কালার গুলো বেরিয়ে আসে। তার একাধিক উদাহরণ হচ্ছে বাংলাদেশের স্টল, একাধিক উদাহরণ হচ্ছে কিছু অপ্রাসঙ্গিক সংগঠনকে স্টল না দেওয়া, তাদেরকে হাইলাইটে নিয়ে আসা, তার একাধিক উদাহরণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকে বসতে না দেওয়া, একাধিক উদাহরণ হচ্ছে উদ্বোধনের সময় যারা নাকি বই কিনতে আসে তারা ঢুকতে পারে না। আরে উদ্বোধনটা কার জন্য করা হচ্ছে? উদ্বোধনটা তো করা হচ্ছে যারা বই কিনতে আসছে তাদের জন্য, যারা বই মেলায় ঢোকার জন্য। সে সময় দেখবে পুলিশের যে একটা প্রভাব, একটা মনোভাব তৈরি হয় যে যিনি এসছেন উদ্বোধন করতে, ঘটনাচক্রের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এমন সিকিউরিটি জোন করে দেওয়া হয় যে কেউ আর ওই সময়টা ঢুকতে পারে না, উনি বেরিয়ে যাবে তারপর সবাই ঢুকতে পারবে। মানে আসলে বই মেলাটাকে কোনো অংশে মনে হচ্ছে যে ওনার বোধহয় মানে ব্যক্তিগত সম্পত্তি জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এবং স্বাভাবিক, তৃণমূলের আপনি মুখে কোনো আওয়াজ নেই। আপনি সিপিআইএম কে দেখেছেন, বামপন্থীদেরকে দেখেছেন যে বামপন্থীদের প্যালেস্টাইনে যখন ইসরায়েল হামলা করে তখনও মিছিল করে, আবার বাংলাদেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত তখন তারা মিছিল করে। কোনো মানে দোগলামো নেই, যাকে সোজা ভাষা বলে দোগলামো, মানে দ্বিচারিতা নেই। যেখানে পৃথিবীর যেই প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রমণ হয়েছে, লাল পতাকা কাঁধে নিয়ে লাল পতাকার বাহকরা তারা কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু এই ঘটনাচক্রে বাংলাদেশ নিয়ে কোনো কথা নেই তৃণমূলের মুখে। রাজ্য সরকার একটা সময় দেখলাম বলে ফেলেছিল যে কেউ যদি আমাদের বর্ডারে এসে কেউ যদি ফিল করে, তার যদি মনে হয় এসে আনসেফ, তাহলে আমরা দরজা খুলে দেবো। মানে এই ধরনের উল্টোপাল্টা কথা, এই ধরনের আনপার্লামেন্টারি কথা, এই কথাগুলো যে বলেন উনি, এটা কি এই কারণেই বলেন যে এক ধরনের ভাষ্য বাজারে ছাড়লে উল্টো দিক থেকে বিজেপির সুবিধা হবে? তুমি খুব মানে গুরুত্বপূর্ণ কথা বললে। মানে আমার তো মনে হয় না যে উনি যে কথাগুলো বলেন এত বড় একটা স্ট্রেচারে, মানে যে দেখুন রাজ্যের 3বারের মুখ্যমন্ত্রী, মানতে হবে আমার রাজনৈতিক বিরোধী হতে পারে, আমরা যারা রাজনীতি ওনার বিরুদ্ধে কথা বলি তার বিরোধী হতে পারি, কিন্তু একটা জায়গায় তো উনি রয়েছেন। তো মানে এই জায়গায় বসে কেউ মানে ফাউল টক করতে পারে? ইট ইজ আ প্রি প্ল্যান প্রোপাগ্যান্ডা যে আমি এবার থেকে এই ধরনের কথা বলবো, যাতে বিজেপি এখন টর্চ মেরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা বিরোধী দল থাকবে কি থাকবে না এই নিয়ে ওদের দলের লোক আলোচনা করছে, যে বিজেপি বিরোধী দলের তকমাটা হয়তো পাবে না। হয়তো মানুষ বিকল্প হিসেবে, রাজ্যের বিরোধী দল হিসেবে বা তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো শক্তি হিসেবে সিপিএম কে বা বামপন্থীদের বা গণতান্ত্রিক শক্তিদেরকে, ধর্মনিরপেক্ষ শক্তিদেরকে অনেক ক্ষেত্রে ভাবছে বলেই বিজেপিতে আলোচনা হচ্ছে। আমি বিজেপির কথা বলছি, আমার একাধিক মানে বন্ধু বান্ধব যারা আছে হয়তো সরাসরি বিজেপি না করলেও তাদের মানে পরিচিত
লোকজন আছে, বা আমরা যখন বিভিন্ন ডিবেটে যাই টেলিভিশনে, সেখানেও আলোচনা করে যে ওই সিআইএসএফটা বোধহয় চলে যাবে, মানে ওদের তো কেন্দ্রীয় বাহিনীর একটা, বিজেপির সাধারণ নেতা হলেই গাদাখানি কেন্দ্রীয় বাহিনী, তোমার আমার ট্যাক্সের টাকা কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, লোক যদি 5টা বিজেপির যায় 15টা যাবে কেন্দ্রীয় বাহিনী। এই যে পুরো একটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া ধর্ম নিয়ে রাজনীতি করা দলকে উনি তুলে আনছে কেন? কারণ উনি জানেন উনি যে দুর্নীতি করেছে, উনি যে কাজকর্ম করেছেন গত 15 বছর ধরে, প্রায় 15 বছরের সময় ধরে, মানে 15 বছর 14 বছর ধরে যে কাজ করেছেন, এই কাজের যদি বিচার করা হয় তাহলে কিন্তু ওনাকে মানুষ রাখবে না। তাই কি করছে? তাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোঝাচ্ছে আমি তোমাকে আমি বাঁচাবো। হয়তো কিছু ক্ষেত্রে বলতে এমন কথা ভাষ্য ছড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ আমরা চুরি করি কিন্তু আমরা তো উন্নয়ন করি। এবং এই যে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভাজন, গতকালকে না গত পরশু শুনছিলাম ওই একটা কলেজে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা এরকম আবহাওয়া তৈরি হয়েছে। আরে এটার মূল মানে প্রবলেমটা কি আমি তোমাকে বলছি। তুমি তো সৌরভদা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট কলকাতার বড় কলেজে পড়েছো, বা যারা শুনছে তারাও এরকম অনেক কলেজে পড়েছে। কলেজগুলোতে 2011 সালের পর থেকে পরিস্থিতিটা কি? কলেজগুলোতে 2011 সালের পর থেকে ইউনিয়ন রুমে বসে থাকে কারা? এলাকার কাউন্সিলর, এলাকার এমএলএ, এলাকার এমপি, কোথাও ব্লকের নেতা, কোথাও তৃণমূলের তো 1000 লেয়ারের নেতা হয়, মানে নেতারও আবার তার একটা নেতা, তার মধ্যে আবার তার হাফ নেতা সেমি নেতার গল্প আছে। এই যে এদের যারা পোষ্য, আমি সরি যে এই কথা আমার ব্যবহার করতে হচ্ছে, এতে কোনো যারা সত্যিকারে যারা পোষ্য তাদেরকে আমি অপমান করছি না, মানে লিটারালি এরা যাদেরকে হাততালি বাহিনী হিসেবে, মানে তাদের কথা হ্যাতে হ্যাঁ নাতে নামে নাতে, এই বাহিনী হিসেবে যাদেরকে পোষে, তাদের যে অরাজকতা এবং এই অরাজকতা কেন্দ্র করে যে তৃণমূল ছাত্র পরিষদ একা ওখানে ফেস্ট করবে, ওরা একা সরস্বতী পুজো করবে, ওরা একা ওখানে কালচারাল অনুষ্ঠান করবে। এই যে মৌলসী পাঠটা, এর বিরোধিতা করতে গেলে তোমায় যেতে হবে কিসে? যে ক্যাম্পাসের অভ্যন্তরে গণতন্ত্রের ক্রাইসিস। এখানে বিজেপি কি করছে? বিজেপি এখানে একটা হিন্দু মুসলিম করে দিচ্ছে। তৃণমূলের নেতা ঘটনাচক্রে তিনি হয়তো মুসলিম সম্প্রদায়, তিনি নাকি সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা তা নয়। তৃণমূল ছাত্র পরিষদ হয়তো সরস্বতী পুজো করার যে টাকা অ্যালট করা টাকা, সেই টাকা থেকে টাকা মারছে, এটা ওরা বলছে না। ওরা বলতে চাইছে মুসলিম হিন্দুকে পুজো করতে দিচ্ছে না। এই যে পুরো প্রসেসটার মধ্যে একটা ধর্মান্ধকরণের রাজনীতির যে পরিবেশ, এই পরিবেশের জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ভয়ানক পরিস্থিতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি হোক, আর বিজেপি তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করারই পার্টি। এই পুরোটার জন্য আজকে এই সমস্ত ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছি। অনেক ধন্যবাদ শুভজিৎকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শুভজিৎ যেটা বললো তার নির্যাস হলো এই গিল্ডের তরফে বাংলাদেশকে বই করার স্টল না দেওয়া। এর পিছনে একটা বড় রাজনীতির কথা শুভজিৎ বললো এবং একটা চমৎকার শব্দবন্ধ শুভজিৎ ব্যবহার করলো, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। যা বর্তমান শাসক দল এমন কথা বলবে, এমন নীতি প্রণয়ন করবে যা সরাসরি বিজেপিকে বা উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে তার শাখা প্রশাখা বিস্তারে সাহায্য করবে। ক্যামেরায় অরিজিৎ মন্ডলের সাথে সৌরভ গোস্বামী, গণশক্তি ডিজিটাল।